গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে প্রথম অধ্যায় রয়েছে, যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, সেখান থেকে কিন্তু আমাদের আলোচনা শুরু করেছিলাম, তাই তো? আমরা এই যে বহির্জাত প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়াগুলি, সেগুলি কি বলতো, মনে আছে? ভেরি গুড। বায়ুর কাজ, নদীর দ্বারা সৃষ্টি ভূমিরূপ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা ইত্যাদির ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয়, সেইগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব, তাই না? এই যে পৃথিবীর বহির্জাত প্রক্রিয়াগুলি দু রকম, এক স্থির গতি সম্পন্ন আর এক ধীর গতি সম্পন্ন। স্থির গতি সম্পন্ন এগুলো হচ্ছে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, এছাড়া রয়েছে অধঃক্ষেপণ, মেঘাচ্ছন্নতা। এবং গতি সম্পন্নগুলি কোনগুলি? ভেরি গুড, যেমন হচ্ছে বায়ু দ্বারা সৃষ্টি ভূমিরূপ, নদী, এছাড়া জোয়ার ভাটা, তাই না, সমুদ্র তরঙ্গ। আমরা গত ক্লাসে নদীর কাজের ফলে সৃষ্টি যেসব ভূমিরূপ, সেগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা নদীর বিভিন্ন কাজ সম্পর্কে জেনেছিলাম। এছাড়া জেনেছিলাম নদী উচ্চ গতিতে তার কি কি ভূমিরূপ সে গঠন করে। এবং আজকের ক্লাসটা কিন্তু তার ঠিক পরেই তোমাদের বইতে রয়েছে, দেখবে যে নদী মধ্য ও নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ সম্পর্কে। তাহলে কি কি দাঁড়ালো? যে আমরা কিন্তু নদীর উচ্চ গতিতে কি ভূমিরূপ সৃষ্টি হয় সেটা জেনে এসেছি। আজকের ক্লাসটা হবে তোমাদের মূলত নদী মধ্য ও নিম্ন গতিতে কি কি ভূমিরূপ গঠন করে সেই সম্পর্কে। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে, চলো একটু দেখি। আচ্ছা স্টুডেন্ট, আমরা এই যে নদীর উচ্চ গতি সম্পর্কে যখন পড়েছিলাম, বা উচ্চ গতিতে নদী কার্যে গঠিত ভূমিরূপ সম্পর্কে পড়েছিলাম, তখন কিন্তু একটা নদী সম্পর্কে জেনেছিলাম, সেটি হচ্ছে গঙ্গা নদী, তাই তো? এই গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে তোমরা নিশ্চয়ই জেনেছো। আগে বলো যে নদীর গতিপথ কয় প্রকার? তিন প্রকার। ভেরি গুড। কি কি? উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, তাই তো? বলতো নদী এই নিম্ন গতিতে মূলত কি কাজ করে? ভেরি গুড, সঞ্চয় কাজ। কেন? নদী কিন্তু তার পার্বত্য অঞ্চল থেকে বয়ে আসার পর তার ঢাল কমে যাচ্ছে, সমতল ভূমিতে প্রবেশ করলে নদীর কিন্তু গতিবেগ কমে যায়, তাই নদী কিন্তু সঞ্চয় কাজ করে। এবং উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি? ভেরি গুড, উচ্চ গতিতে অর্থাৎ পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কিন্তু হলো ক্ষয় কাজ, তাই তো? আচ্ছা, আমরা কি পড়েছিলাম যে গঙ্গা নদীর গতিপথ, তাই না? বলতো গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে। ভেরি গুড, গঙ্গা উৎপত্তি হয়েছে গোমুখ গুহা থেকে, তাই না? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এই উৎস থেকে হরিদ্বার অব্দি কিন্তু নদীর কোন গতি? উচ্চ গতি, তাই না? অর্থাৎ উচ্চ প্রবাহ নদীর কিন্তু গঙ্গা নদীর হরিদ্বার অব্দি, গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে। এরপরে নদীর মধ্যগতি কোথায় রয়েছে, কোন অব্দি? হরিদ্বার থেকে কোন অব্দি রয়েছে? ভেরি গুড, বিহারের রাজমহল পাহাড় অব্দি, তাই তো? এবং শেষে যে নিম্ন গতি রয়েছে, সেটি বিহারের রাজমহল পাহাড়ের পর থেকে একদম যে মোহনা রয়েছে, কোথায় মোহনা? ওই তোমার গঙ্গা নদীর মোহনা কোথায়? বঙ্গোপসাগর। তাই এই বঙ্গোপসাগর অব্দি যে নদী বয়ে গেছে, সেটি কিন্তু নদীর স- নিম্ন গতি, তাই তো? তাহলে একটা নদীর যখন আমি আহ উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি, তিনটি গতি পাবো, তখন আমরা সেই নদীকে কি নদী বলবো বলতো? ভেরি গুড, তখন আমরা তাকে বলবো আদর্শ নদী। ভারতের কিন্তু আদর্শ নদী গঙ্গা, এবং ভারতবর্ষের প্রধান যে নদী, সেটি কিন্তু হলো গঙ্গা, তাই তো? আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন এই নদী সম্পর্কে ট্রাম সম্পর্কে জেনেছিলাম, যেমন হচ্ছে উৎস, মোহনা, নদী উপত্যকা, দোয়াব। আচ্ছা বলো তো, দোয়াব কাকে বলবো? বলো। ভেরি গুড, দুটি নদীর মধ্যবর্তী যে স্থান রয়েছে, তাকে আমরা কি বলবো? দোয়াব। স্টুডেন্ট, আমরা গত ক্লাসে নদীর উচ্চ গতিতে গঠিত ভূমিরূপ সম্পর্কে পড়েছিলাম। বলতো কোন কোন ভূমিরূপ মূলত উচ্চ গতিতে লক্ষ্য করা যায়? বলো। ভেরি গুড, আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, ক্যানিয়ান, তাই না? এছাড়া আর কি?
জলপ্রপাত লক্ষ্য করা যায়। এছাড়া আর কি লক্ষ্য করা যায়? মন্থকূপ, প্রপাতকূপ, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু নদীর উচ্চ গতিতে আমরা লক্ষ্য করেছি, তাই না? তোমরা আমাকে বলো, এই যে ভি আকৃতির উপত্যকা কাকে বলে? ভেরি গুড। নদী যখন পর্বতের দুটি পর্বতের মাঝখান থেকে বয়ে আসবে, এই আই আকৃতি উপত্যকা পড়েছিলাম আমরা, তাই না? ইংরেজি অক্ষর আয়ের মতো দেখতে, অর্থাৎ নদীর গভীরতা বেশি, সেই তুলনায় দুই পাড়ের কিন্তু ক্ষয় অতটা হয়নি, ফলে ইংরেজি অক্ষর আয়ের মতো দেখতে হয়। এবং এই আয় আকৃতির উপত্যকাগুলি যখন ধীরে ধীরে প্রবাহিত হবে এবং দুই পাড় হয়ে ইংরেজি অক্ষর ভি এর মতো আকৃতি নেবে, সেটি জলপ্রবাহ হোক বা নদী উপত্যকার দুই পাশের আবহবিকার অংশ হোক, যেইভাবে ক্ষয় পেয়ে কিন্তু সেটি দেখতে অনেকটা ভি আকৃতির মতো হবে, সেটিকে আমরা কি বলবো? ভি আকৃতির উপত্যকা। এরকম ভি আকৃতির উপত্যকা আমরা ভারতবর্ষে কোথায় লক্ষ্য করি বলতো? বলো। ভেরি গুড। হিমাচল, হিমালয়ে কিন্তু আমরা এরকম বিখ্যাত ভি আকৃতির উপত্যকা লক্ষ্য করতে পারি। আচ্ছা, আমরা ক্যানিয়ন পড়েছিলাম। বলতো ক্যানিয়ন মূলত কোন অঞ্চলে গঠিত হয়? শুষ্ক অঞ্চলে। ভেরি গুড। দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন একটা বিখ্যাত ক্যানিয়নের উদাহরণ। এই গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, সেটা আমরা পড়েছিলাম, তাই না? তোমরা আমাকে বলবে, এই গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নদীর উপরে গড়ে উঠেছে? বলো। ভেরি গুড। কলোরাডো নদীর উপরে কিন্তু এরকম গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে। পৃথিবীর যে গভীরতম ক্যানিয়ন, তার নাম কি মনে আছে? তিব্বতে কিন্তু রয়েছে, বলো। সাংপো ক্যানিয়ন। ভেরি গুড। তাহলে পৃথিবীর যে গভীরতম ক্যানিয়ন, সেটি হলো কিন্তু সাংপো ক্যানিয়ন। আচ্ছা স্টুডেন্ট, আমরা জলপ্রপাত পড়েছিলাম, তাই না? জলপ্রপাত কাকে বলবো বলো তো? ভেরি গুড। খুব ভালো বলেছে যে নদী যখন প্রবাহিত হয়, তার প্রবাহ পথে যদি কোমল শিলা এবং শক্ত শিলা দুটি থাকে, তাহলে কিন্তু নদী পার্বত্য অঞ্চলে কোমল শিলাকে বেশি ক্ষয় করে, এবং ক্ষয় করতে করতে দেখবে যে কোমল শিলাতে গর্তের সৃষ্টি হয়। ফলে শক্ত শিলা থেকে যখন সে নদীটা বয়ে এসে কোমল শিলায় পড়ে, তখন সেখানে কিন্তু গর্তের সৃষ্টি হয়, তাই না? তখন তাকে আমরা কি বলবো? জলপ্রপাত। ভারতে কিন্তু অনেকগুলি জলপ্রপাত রয়েছে, রয়েছে তো। ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় বলতো কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ভেরি গুড। চিত্রকূট জলপ্রপাতকে কিন্তু বলা হয় ভারতের নায়াগ্রা। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি বলতো? ভেরি গুড। কুঞ্জিকল জলপ্রপাত কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত। এবারে পৃথিবীর যে উচ্চতম জলপ্রপাত, সেটি কিন্তু হলো কি? এঞ্জেল, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আমরা প্রপাত কূপ সম্পর্কে পড়েছিলাম। ভারতের একটি বিখ্যাত প্রপাত কূপ রয়েছে, বলো কোথায়? খুব ভালো বললে যে মসুরির কেম্পটি ফলস, তাই না? এই কেম্পটি ফলস কিন্তু বিখ্যাত একটি প্রপাত কূপের উদাহরণ। ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসের পড়া তাহলে তোমরা মনোযোগ দিয়ে করেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা নদীর মধ্য ও নিম্ন গতিতে গঠিত যে ভূমিরূপ রয়েছে, নদীর কার্যের ফলে যে ভূমিরূপ রয়েছে, সেটি কিন্তু আমরা পড়ব। পার্ট থ্রি। আমি নদী সম্পর্কে যখন তোমাদের আলোচনা শুরু করেছিলাম, তখন সেটি পার্ট ওয়ান ছিল। পার্ট টু আমরা কি আলোচনা করেছি? যে নদীর উচ্চ গতিতে। এবং পার্ট থ্রিতে আজকে আমরা নদীর মধ্য ও নিম্ন গতিতে নদী কার্যে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে মধ্য ও নিম্ন গতিতে নদী কার্যে গঠিত ভূমিরূপ। মধ্য ও নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কিন্তু হলো সঞ্চয়, এবং মধ্যগতিতে কিছুটা বহন কাজও কিন্তু নদী করে, তবে প্রধান যে একটি কাজ, সেটি কিন্তু হলো সঞ্চয়। কি সঞ্চয় করে নদী? ভেরি গুড। পার্বত্য অঞ্চল থেকে যে সে নুড়ি নালা, তারপরে পাথর যে বয়ে নিয়ে আসে, সেগুলো কিন্তু সে নিম্ন গতিতে বা মধ্যগতিতে সে সঞ্চয় করছে। মধ্যগতির শুরু থেকে মোহনা পর্যন্ত সঞ্চিত পদার্থ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকে।
নিম্নক্ষয় এখানে হয় না, কিন্তু পার্শ্বক্ষয় ঘটে। তাহলে নদীর কিন্তু এই যেখানে সঞ্চয় কাজ হচ্ছে অর্থাৎ নিম্ন গতিতে, তেমন কিন্তু নিম্নক্ষয় হয় না, অর্থাৎ গভীরতা বাড়ে না। দুই কূলের পার্শ্ববর্তী যে অঞ্চল সেগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেটি কোন প্রবাহে? মধ্য ও নিম্ন গতিতে। আমরা মধ্য ও নিম্ন গতিতে বিভিন্ন যে ভূমিরূপ সৃষ্টি হয় সেইগুলো সম্পর্কে জানবো। ১, ২, ৩, ৪ করে ৬টা ৭টা ভূমিরূপ রয়েছে, সে সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। প্রথমে যে ভূমিরূপটা লক্ষ্য করা যায় সেটি কিন্তু হলো পলল শঙ্কু বা পলল বেজনী। দেখো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে। দেখো, পর্বত থেকে যখন আমি কিছুটা সমতলে আসবো তখন কিন্তু দেখবো হঠাৎ করে ভূমির ঢালটা কমে যাচ্ছে, তাই না? ফলে সেই জায়গাতে কি করে নদী? নুড়ি, পাথর, কাঁকর, বালি, পলি, শঙ্কু আকারে কিন্তু পাদদেশে সঞ্চিত করে। আর এটিই হলো কিন্তু পলল শঙ্কু। তাহলে পলল শঙ্কু কি হলো? দেখো, এই যে তোমরা ছবি দেখছো, পার্বত্য অঞ্চল থেকে যখন নদী নুড়ি, কাঁকর, বালিগুলো নিয়ে এসে যেখানে ঢালটা হঠাৎ কমে যায়, সেইখানে কিন্তু এই নুড়ি, কাঁকর, বালি এগুলো কিন্তু পর্বতের পাদদেশে সে সঞ্চিত করছে। এটি কিন্তু হলো পলল শঙ্কু। এবারে পলল বেজনে কি? দেখো, এই যে পলল শঙ্কুটা আমরা পড়লাম, সেই পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে তা অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে। হাত পাখার মতো দেখতে প্রায় গোলাকার এই ভূমি হলো পলল বেজনী বা পলল পাখা। তাহলে দেখতে কেমন পলল বেনজি? ভেরি গুড। হাত পাখার মতো দেখতে হলো এই পলল বেজনী। অতএব পলল শঙ্কু ও পলল বেজনী কিন্তু এক নয়। তাহলে পলল শঙ্কু আমরা পড়লাম যেগুলো জমা হচ্ছে। তারপরে কি হচ্ছে? এই পলল শঙ্কু যেটা জমা হচ্ছে সেটির উপর দিয়ে নদী খাতে কিন্তু বিভিন্ন প্রবাহিত হয়ে অর্ধ গোলাকার আকৃতিতে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই ভূমি হলো পলল বেনজি, এবং এটি দেখতে অনেকটা হাত পাখার মতো বলে একে বলা হয় পলল পাখা। তাহলে আমরা কি জানলাম? যে পলল শঙ্কু এবং পলল বেজনী সম্পর্কে দুটি জিনিস কিন্তু সামান্য তফাৎ রয়েছে, সেটি কিন্তু তোমরা মাথায় রাখবে। উদাহরণ হিসেবে কি বলা যায়? দেখো, হিমালয় সমেত নবীন ভঙ্গিল পর্বতের পাদদেশে পলল শঙ্কু বা পলল বেজনী দেখা যায়। অসংখ্য পলল বেজনী পরস্পর যুক্ত হয়ে পাদদেশীয় সমভূমি বিস্তার লাভ করে। এরকম তোমরা ছবি দেখলে দেখো, কেমন দেখতে? হাত পাখার মতো দেখতে না এই জিনিসটা? তাহলে এরকম কিন্তু পলল বেজনী একসাথে অসংখ্য সৃষ্টি হয়ে পর্বতের যে পাদদেশ রয়েছে, অর্থাৎ যেখানে পর্বত শেষ হচ্ছে, সেখানে কিন্তু সমভূমি বিস্তার লাভ করে চলেছে। দেখো, এই যে ছবি, এটা অনেকটা অঞ্চল জুড়ে, কিন্তু এটা ছোট লাগছে তোমাদের দেখতে, কিন্তু অনেকটা অঞ্চল জুড়েই রয়েছে, এবং এটিকেই আমরা কি বলছি? পলল বেজনী। উদাহরণ কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? কি বলবে? যে হিমালয় পাদদেশে যে নবীন ভঙ্গিল পর্বতের পাদদেশ রয়েছে, সেখানে কিন্তু এরকম পলল শঙ্কু বা পলল বেজনী লক্ষ্য করা যায়। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে নবীন ভঙ্গিল পর্বতের কথা বললো, একটা নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ? ভেরি গুড। হিমালয়, রকি, আল্পস এগুলো সবই কি? নবীন ভঙ্গিল পর্বত। এবারে যদি তোমাদের বলা হয় যে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ কি, তখন তোমাদের উত্তর কি হবে? ভারতেই রয়েছে আমাদের। কি উত্তর? ভেরি গুড। প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো কিন্তু আরাবল্লী পর্বত, তাই তো? ঠিক আছে, চলো এরপরে ২ নম্বর যে ভূমিরূপ গঠিত হয় সেটি আমরা দেখব। ২ নম্বর স্টুডেন্ট যেটা রয়েছে সেটি হলো কিন্তু নদী বাঁক ও মেয়েন্ডার। দেখো, আহ, নিম্ন গতিতে বা মধ্য গতিতে নদীর যে বিভিন্ন ভূমিরূপ গঠন করে তার মধ্যে অন্যতম হলো কিন্তু নদী বাঁক ও মেয়েন্ডার। কি জিনিস এই মেয়েন্ডার? নদী প্রবাহ পথে বাধা প্রাপ্ত হলে কিন্তু নদী সেই বাধা এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু এঁকে বেঁকে প্রভাবিত হয়। দেখো, তোমরা ছবি দেখলেই বুঝতে পারছো নদী কিন্তু এঁকে বেঁকে প্রভাবিত হয়েছে, তাই তো? তাহলে কি নদী বাধা পেয়েছে, তাই কিন্তু সে বাধা পেরিয়ে বা এড়িয়ে যাওয়ার জন্য এঁকে বেঁকে চলে গেছে। বাঁকের অবতল অংশ ঘূর্ণি জলস্রোতের আঘাতে ক্ষয় হয়ে নদী পার হয় খাড়া, এবং বিপরীত অংশে পলি সঞ্চিত হয়ে পার হয়ে যায় কিন্তু মৃতঢেউ। দেখো, এই যে তোমরা ছবিটা দেখছো, দেখো এই অংশতে কিন্তু পাড় খাড়া হচ্ছে, তাই তো? আবার তার ঠিক উল্টো দিকে দেখো, এখানে পলি সঞ্চয় করছে।
তাই তো? তাহলে এক পাড়ে যখন খাড়া হচ্ছে, অপর পাড়ে কিন্তু পলি সঞ্চিত হয়ে মৃদু ঢালের সৃষ্টি হচ্ছে। নদী পাড়ের এই সঞ্চয়কে আমরা কি বলবো? বিন্দাবার। তাহলে নদী পাড়ের এই সঞ্চয়কে আমরা কি বলবো? বিন্দাবার। এভাবে পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে নদীতে যে বাঁকের সৃষ্টি হয় তা হলো কিন্তু মিয়েন্ডার। তাহলে কি হচ্ছে? নদীর প্রবাহপথে বাধাপ্রাপ্ত হলে নদী এঁকে বেঁকে যাবে, এবং নদী যখন এঁকে বেঁকে যাচ্ছে তখন কিন্তু এক পাড়ে যখন নদীর জলের আঘাতে ঘূর্ণির সৃষ্টি হচ্ছে এবং পাড় খাড়া হচ্ছে, অপর দিকে কিন্তু উল্টো দিকে বিশেষ করে মৃদু ঢালযুক্ত পাড়ে পলি সঞ্চয় হচ্ছে। তাহলে কি করছে? পার্শ্ব ক্ষয় করছে এবং সঞ্চয় কাজও করছে। এইভাবে যে বাঁকের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? নদী বাঁক বা মিয়েন্ডার। দেখো, তুরস্কের মিয়েন্ডারের নদীর নামানুসারে এই ভূমির নামকরণ হয়েছে মিয়েন্ডার। তাহলে মিয়েন্ডারের নামকরণ কিভাবে হয়েছে? যে তুরস্কের মিয়েন্ডার নামে একটি নদী রয়েছে, যাতে এরকম ভূমিরূপ লক্ষ্য করা যায়, তার নাম অনুসারেই কিন্তু রাখা হয়েছে এটির নাম মিয়েন্ডার। উদাহরণ কি? উদাহরণ, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে প্রবাহিত নদীগুলিতে কিন্তু মিয়েন্ডার দেখা যায়। এবারে তোমরা আমাকে বলবে যে পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে কোন কোন নদী রয়েছে? ভেরি গুড। ভাগীরথী, হুগলি রয়েছে, জলঙ্গি, ইছামতি নদী, মাতলা নদী, বিদ্যাধরী নদী। এই যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের যে নদীগুলি রয়েছে বা বদ্বীপ অঞ্চলের যে নদী রয়েছে, সেই নদীগুলোতে কিন্তু এরকম নদীবাঁক বা মিয়েন্ডার লক্ষ্য করা যায়। তোমরা ছবি দেখেছো, আশা করি বুঝতে পেরেছো। দেখো, নদীর এক পাড়ে যখন কি হচ্ছে? খাড়া হচ্ছে পাড়, অপর প্রান্তে কিন্তু সে সঞ্চয় করছে। তাহলে এরপরে ৩ নম্বর দেখো কি রয়েছে? যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ভেরি ইম্পর্টেন্ট। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? যে নামকরণ কি করে হয়েছে? যে ঘোড়ার পায়ের ছাপ যেরকম হয় সেরকম কিন্তু দেখতে হয়, তাই তার নাম অনুসারে এটাকে নামকরণ কি করা হয়েছে? যে অশ্ব অর্থাৎ ঘোড়া, খুরের মতো যে হ্রদ হয় সেটাকে আমরা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলবো। তাহলে এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় সেটি আমাদের জানতে হবে, তাই তো? এটিও ক্ষয় ও সঞ্চয় কার্যের মিলিত ভূমিরূপ। তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদকে ক্ষয় এবং সঞ্চয়ের মিলিত একটি ভূমিরূপ। নদী যদি খুব এঁকে বেঁকে প্রভাবিত হয়, ঠিক আছে, এবং খাড়াপাড় অংশে পার্শ্বক্ষয় এবং মৃদুঢাল অংশে সঞ্চয় চালাতে থাকে, তাহলে একসময় বাঁকের যে মধ্যবর্তী স্থান সেটা সংকীর্ণ হয়ে যুক্ত হয় এবং নদী সোজাসুজি চলতে শুরু করে। ঠিক আছে? এরপরে এই অবস্থায় ওই পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবশিষ্ট বাঁকটি তখন হ্রদের আকারে অবস্থান করে। ঠিক আছে? এই হ্রদের দেখতে ঘোড়ার খুরের মতো বলে একে কি বলা হয়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তোমরা ছবিটা দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, নদী এইভাবে কিন্তু প্রবাহ হচ্ছিল এঁকে মেঁকে। দেখো, নদীর যখন প্রবাহ বাঁকা আরো শুরু হয়, অর্থাৎ নদী যখন একপাশে ক্ষয় করছে এবং একপাশে সঞ্চয় করছে, দেখো নদী এঁকে বেঁকে আরো বেশি প্রভাবিত হচ্ছে, তাই না? নদী এইভাবে চলার ফলে কি হচ্ছে? নদীর যে মধ্যবর্তী স্থান সেটি কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে। জলটা কিন্তু নদী এসে এই পারে আঘাত করছে, তাই তো? ফলে এখানে কি হবে? ক্ষয় সৃষ্টি হবে না। ফলে নদী কিন্তু সোজাসুজি চলতে বা চলার চেষ্টা করবে। ঠিক আছে? একসময় এই যে নিচের অংশটা সেটি কিন্তু পুরো মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে নিচের অংশটা, এটি কিন্তু মূল যে নদী সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখো, এখানে কিন্তু পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মূল নদীটি কিন্তু সোজা হয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে, এবং নিচের যে অংশটা হবে সেটি কিন্তু একটা হ্রদের আকারে অবস্থান করবে তখন, এবং ঘোড়ার খুরের মতো দেখতে হওয়ায় এই যে ভূমিরূপ, একে আমরা কি বলবো? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নিচে তোমরা ছবি দেখছো, এই যে এগুলো কিন্তু দেখতে অনেকটা অশ্বক্ষুরাকৃতির হ্রদের মতো। উদাহরণ যদি বলি, মুর্শিদাবাদের মতিঝিল অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। তাহলে এই যে মতিঝিল, তোমরা সকলেই নাম শুনেছো, প্রায় মুর্শিদাবাদে যারা থাকো তারা নিশ্চয়ই জানো যে মতিঝিলের নাম। তাহলে এই মতিঝিলটা কিন্তু অশ্বক্ষুরাকৃতি ক্ষুরাকৃতি হ্রদেরই উদাহরণ। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ
কাকে বলে। আচ্ছা, এরপরে আমরা কি জানবো? নাম্বার 4, নদীচর ও নদীদ্বীপ। চর সম্পর্কে তোমরা কম বেশি হয়তো সকলেই জানো। চর, চর কি জিনিস? নদীর কোনো মাঝখানে স্থানে যদি ভূমিভাগ উঁচু হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? চর বলি তো, বা নদীদ্বীপ বলি তো। এটি ঠিকই তেমন, নদীচর ও নদীদ্বীপ। নদীগর্ভে পলি সঞ্চিত হয়ে সৃষ্টি ভূমিরূপ হলো চর। নিম্নগতিতে নদী কি করে? সঞ্চয় কাজ করে, এবং বহুদিন ধরে এই সঞ্চয় কাজ করার ফলে নদীর গভীরতাটা কমে যায় এবং ভূমিরূপটা আস্তে আস্তে উপর দিকে উঠে যায়। এটাকে আমরা কি বলবো? পলি সঞ্চিত হয়ে চরের সৃষ্টি হয়েছে। চর অংশে আরো পলি সঞ্চিত হয়ে তা জলের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলে তাকে আমরা কি বলবো? নদীদ্বীপ। তাহলে নদীদ্বীপ এবং নদীচর কিন্তু এক নয়। নদীচরটা কি? যে পলি সঞ্চিত হয়ে সৃষ্টি হয় একটা চর, এবং বহুদিন ধরে এই চর সৃষ্টি হওয়ার পর সেগুলো আরো সঞ্চিত হওয়ার পর দিনের পর দিন কিসে পরিণত হয় বলো? নদীদ্বীপে। ভেরি গুড। উদাহরণ কি? অসমে ব্রহ্মপুত্র নদীর উপরে মাজুলি ক্ষেত্রফল একসময় ছিল 1250 বর্গ কিমি। ক্ষয়ের কারণে এখন মাত্র 422 বর্গ কিমি রয়েছে। এটি এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ। ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন সেরকম যে এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি, তোমরা কি বলবে? মাজুলি দ্বীপ। এবং এই মাজুলি দ্বীপ কোথায় অবস্থান করছে? অসম। আমরা জানি যে অসম রাজ্যের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদী বেরিয়েছে। ব্রহ্মপুত্র নদী এসে বাংলাদেশে প্রবেশ করে বঙ্গোপসাগরে মিশেছে। এই ব্রহ্মপুত্র নদীর উপরেই কিন্তু এরকম মাজুলি দ্বীপ লক্ষ্য করা যায়। তাহলে এই মাজুলি দ্বীপ কিভাবে সৃষ্টি হয়েছে বলো? ভেরি গুড। বহু বছর ধরে পলি সঞ্চিত হয়ে চর সৃষ্টি হয়েছে, এবং এরপরে ধীরে ধীরে তা আরো সঞ্চিত হয়ে নদী দ্বীপে পরিণত হয়েছে। আমাজনের মোহনায় ইহা দা মারাজো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। তাহলে আমাদের ভারতের যেমন বা এশিয়ার বৃহত্তম নদীদ্বীপ যেমন মাজুলি, তেমনি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম হচ্ছে কিন্তু আমাজনের মোহনায় সৃষ্টি হয়েছে ইলহা দা মেরাজো। আচ্ছা, পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নদীতে অসংখ্য ছোট ছোট নদীদ্বীপ তৈরি হয়েছে। ভাগীরথী যে হুগলি নদী পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে, সেটি কিন্তু কি গঙ্গা নদীর তো ওটা শাখা নদী, ভাগীরথী হুগলি, তাই তো? ভাগীরথীটা কি মুর্শিদাবাদ অব্দি, মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ অব্দি এসছে। তারপরে হুগলি নামে কিন্তু সেই এ, তোমার নগরদ্বীপ থেকে বঙ্গোপসাগর অব্দি এই হুগলি নদী এসছে। তাহলে এই ভাগীরথী ও হুগলি নদীতে, যেটা গঙ্গা নদীর শাখা নদী, সেখানে কিন্তু অসংখ্য কি দেখা যায়? নদী দ্বীপ কিন্তু দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা স্টুডেন্ট কি কি সম্পর্কে জানলাম? আমরা জানলাম পলল বেজনী সম্পর্কে, স্বাভাবিক বাঁধ সম্পর্কে এখনো জানিনি, আমরা জানবো। আর অশোক ক্ষেত্র হ্রদ সম্পর্কে জানলাম, তাই তো? নদীবাঁধ ও মেন্ডার সম্পর্কেও কিন্তু জানলাম। এরপরে আমরা কি দেখব? যে প্লাবন ভূমি সম্পর্কে। প্লাবন ভূমি কি সেটা আমাদের জানতে হবে। মূলত নদী বা সঞ্চয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো এই প্লাবন ভূমি। মধ্য ও নিম্ন প্রবাহে ঢাল কম বলে নদীগর্ভ পলি ভরাট হয়ে অগভীর হয়ে পড়ে। তাহলে আমরা কি জানি? যে নদীর নিম্ন প্রবাহে সে পার্শ্ব ক্ষয় করে, তার যে গভীরতা বা নিম্ন ক্ষয় সেটি কিন্তু হয় না, সেটি আরো আরো কি হয়? জমাট বাঁধে, আরো ভরাট হয়, এবং পলি সঞ্চিত হয়ে কিন্তু সেই গভীর স্থানটাকে কিন্তু অগভীর করে দেয়। দীর্ঘদিন পলি সঞ্চয়ের কারণে নদীগর্ভ পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় কিছুটা উঁচু হয়ে যায়। তাহলে যদি এই নদী উঁচু হয়ে যায়, নদীর গভীরতা যদি কমে যায়, তাহলে সেই জলটা কি হবে? জলটা দুকুল ছাপিয়ে যাবে না নদীর। দেখো, নদীতে জল বাড়লে নদীর দুকুল ছাপিয়ে কিন্তু বন্যার সৃষ্টি হয়। বারংবার বন্যার প্রকোপে উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে পলি থিতিয়ে যায়, এবং প্রলেপ পড়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো কিন্তু প্লাবন ভূমি। তাহলে কি দাঁড়ালো? যে নদী অগভীর হয়ে যাচ্ছে। দেখো, আমাদের এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন নদী রয়েছে, সেগুলোতে কিন্তু কি হয়? বন্যা হয় তো, বন্যা হয়। কি কারণে? এই কারণগুলোতে কিন্তু বন্যা হয়। নদীর গভীরতা কমে যাচ্ছে, সাথে সাথে জল ধারণ ক্ষমতাও নদীর বাড়ছে, এবং বর্ষার জলও যুক্ত হচ্ছে, ফলে নদী কিন্তু তার দুকুল ছাপিয়ে বন্যা হচ্ছে। বন্যার ফলে নদীর যে পলি বালি থাকে সেগুলো কিন্তু দুই পাড়ে
বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বয়ে চলেছে বা থেকে যাচ্ছে। তাহলে এইরূপ যে বিস্তীর্ণ অংশে পলি থিতিয়ে এবং প্রলেপ পড়ে যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলবো? প্লাবন ভূমি। তোমরা ছবি দেখো, মূল নদী এটা সমুদ্রে এসেছে, এটা মূলত নদীর নিম্ন গতি। এখানে নদীর গভীরতা কমার ফলে, বন্যার ফলে নদী কিন্তু দুই পাড়ে কিন্তু পলি সঞ্চিত হয়, তাই একে কি বলা হয়? প্লাবন সমভূমি। ঠিক আছে, তাহলে তোমরা জানলে যে প্লাবন ভূমি কাকে বলে। দেখো, প্লাবন ভূমির মধ্যে স্বাভাবিক বাঁধ বা লিভি, ঢালু স্তূপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঝিল, বিল ইত্যাদি গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে প্লাবন ভূমির মধ্যে কি কি দেখতে পাই আমরা? বাঁধ, স্বাভাবিক বাঁধ যেটাকে লিবি বলা হয়, ঢালু স্তূপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঝিল, বিল ইত্যাদি কিন্তু গড়ে ওঠে। উদাহরণস্বরূপ আসামের ব্রহ্মপুত্র নদীর দুপাশের অঞ্চলে কিন্তু এরকম প্রায়শই বন্যা লক্ষ্য করা যায়। আর কোথায়? নীলনদ অববাহিকায় মিশর ও সুদানে কিন্তু প্লাবনভূমির একটি উদাহরণ। তাহলে আমরা কোথায় কোথায় প্লাবনভূমি দেখতে পাই? দেখো, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে যেখানে বন্যা হয় সেসব অঞ্চলেও কিন্তু প্লাবনভূমি লক্ষ্য করা যায়। তবে অসমে যে ব্রহ্মপুত্র নদী রয়েছে তার প্লাবনভূমি কিন্তু বিখ্যাত। প্রায় প্রতি বছরই কিন্তু সেখানে বন্যা হচ্ছে। নীলনদ অববাহিকার যে মিশরের সুদান রয়েছে, নীলনদকে কি বলা হয় বা মিশরকে কি বলা হয়? নীলনদের দান। তাহলে সেই নীলনদে অববাহিকায় কিন্তু এরকম প্লাবনভূমি লক্ষ্য করা যায়। নাম্বার ৫ তাহলে কি হলো? প্লাবনভূমি। এরপর নাম্বার ৬ কি রয়েছে দেখবো আমরা। না, তার আগে আমরা দেখবো যে এই বিল, ঢালু স্তূপ, যে আমরা এক্ষুনি জানলাম শব্দগুলো সেইগুলো সম্পর্কে, বা হাওর কি এগুলো সম্পর্কে। দেখো, বিল কি? বিল তোমরা সকলেই প্রায় জানো, যে প্লাবনভূমির মধ্যে ছোট ছোট জলাশয় বা বর্ষাকালে যে অংশে জল ভরে যায় তাকে আমরা বলি কি? বিল। দেখবে বর্ষাকালেই কিন্তু বেশি এটা জলে ভরে থাকে, এছাড়া অন্যান্য সময় জলে ভরে থাকে না, তাই না? তাহলে বিল আমরা সম্পর্কে জানলাম। এরপরে দেখো রয়েছে হাওর। হাওরটা কি? প্লাবনভূমির মধ্যে বিশালাকৃত অগভীর যে জলাশয় তাকে আমরা কি বলবো? হাওর। প্লাবনভূমির মধ্যে যে বিশালাকৃত জলাশয় লক্ষ্য করা যায়। দেখো, দেখো এই যে অংশটা, এটা কিন্তু কি? হাওর। প্লাবনভূমির আশেপাশে যে অঞ্চল তার মধ্যেই দেখো অগভীর জলাশয়, জল রয়েছে কিন্তু সেটি গভীর নয়। ঠিক আছে, এরকম আমরা প্রায়শই লক্ষ্য করি, তাই না? অসমের ব্রহ্মপুত্র নদীর আহ, যে অংশ তারকে কিন্তু এরকম লক্ষ্য করা যায়। আচ্ছা, আর বিল যে পড়ছিলাম, দেখো এই যে বিল, এরপরে রয়েছে দেখো ঢালু স্তূপ। ঢালু স্তূপ কি? লিভি ভেঙে জল প্লাবনভূমিতে ঢুকলে ও স্থানে পলি জমে যে ভূমির সৃষ্টি হয় তা হলো কিন্তু ক্রিভেসি স্কিপসি। তাহলে ক্রিভেসি স্কিপসি ইংলিশ বাংলাটা কি? যে ঢালু স্তূপ। লিভি ভেঙে জল প্লাবনভূমিতে, লিভি অর্থাৎ যে নদীর যে বাঁধ, সে বাঁধ ভেঙে যখন প্লাবনভূমিতে জল ঢুকছে তখন সেখানে পলি জমে যে ভূমির সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলছি? ঢালু স্তূপ। তাহলে আমরা কিন্তু তিনটে বিষয় সম্পর্কে জানলাম, যে বিল, হাওর এবং ঢালু স্তূপ। তোমরা কিন্তু হাওর কাকে বলে খুব ভালো করে মুখস্থ করবে। প্লাবনভূমির মধ্যে বিশালাকৃত যে অগভীর জলাশয় তাকে আমরা কি বলবো? হাওর। এরপরে ৬ রয়েছে দেখো স্বাভাবিক বাঁধ বা লিভি। নদীর কিনারে তটরেখা সমান্তরালে বালি ও পলি গঠিত বাঁধ হলো কিন্তু স্বাভাবিক বাঁধ বা লিভি। আমরা নদীর পাড়ে বাঁধ দেখি তো, যে বাঁধটা স্বাভাবিকভাবে তৈরি হয়, কেউ কিন্তু তৈরি করছে না। কিভাবে তৈরি হচ্ছে? পলি জমে। ঠিক আছে, এই যে সাধারণভাবে যে তৈরি বাঁধটা রয়েছে বা সমান্তরালে নদীর যেমন যাচ্ছে তার সমান্তরালে বাঁধ হচ্ছে দুপারে, তাকে আমরা কি বলছি? স্বাভাবিক বাঁধ বা লিভি। এটি কিন্তু মূলত নদীর নিম্ন প্রবাহে একটি ভূমিরূপ। বন্যায় নদীখাতের জল যখন প্লাবনভূমিতে প্রবেশ করে তখন নদীবাহিত পলিরাশি কিনারা বরাবর সঞ্চিত হয়ে লিভি বা স্বাভাবিক বাঁধের কিন্তু সৃষ্টি করছে। লিভি ঢাল কিনারা থেকে বিপরীতমুখী হয়। দেখো, তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। এই যে নদী, নদীর দুই পাড়ে দেখো স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয়েছে বা লিভির সৃষ্টি হয়েছে। এটি কি? নদী যখন দুকুল ছাপিয়ে বন্যা হয় বা প্লাবনভূমির সৃষ্টি হয়
তখন এই পলিগুলো ধীরে ধীরে সঞ্চিত হয়ে কিন্তু নদীর পাড়ে সঞ্চিত হয়ে কিন্তু স্বাভাবিক বাঁধ বা লিভির সৃষ্টি হয়। লিভির ঢাল কিনারা থেকে কিন্তু বিপরীতমুখী হয়, অর্থাৎ লিভিটা যে হচ্ছে তার ঢালটা কিন্তু কিনারা থেকে উল্টো দিকে অর্থাৎ বিপরীতমুখী হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসবো উদাহরণ সম্পর্কে। দেখো, আহ, এরকম পশ্চিমবঙ্গে কিন্তু ভাগীরথী হুগলি নদীতে লক্ষ্য করা যায়, মিশরের নীল নদ, ইতালির পো নদীতে দুই কিনারায় কিন্তু স্বাভাবিক বাঁধ লক্ষ্য করা যায়। লিভির পাশে ঢালু স্তূপ ও লক্ষ্য করা যায়। তাহলে কি উদাহরণ কি, পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদী, মিশরের নীল নদ এবং ইতালির পো নদীতে কিন্তু এরকম লিভি লক্ষ্য করা যায়। দেখো এই যে একটা নদী দেখছো, এটা কিন্তু ভাগীরথী নদীর একটি চিত্র। দেখো নদীর দুই পাড়ে দেখো কি সুন্দর বাঁধ তৈরি হয়েছে, তাই না? কিভাবে তৈরি হয়েছে বাঁধ? তাহলে এই স্বাভাবিক নিয়মে পলি সঞ্চিত হয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে খাড়ি সম্পর্কে কি। দেখো স্টুডেন্ট, আগে তোমাদের বলে দিই, এই যে খাড়ি, এই খাড়ি কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলের যে বদ্বীপ অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রচুর লক্ষ্য করা যায়। এবং এই খাড়ির উপরে কিন্তু ভিত্তি করে সুন্দরবনের অধিকাংশ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে কিভাবে? মাছ ধরে। ঠিক আছে? তাহলে খাড়ি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভূমিরূপ। দেখো, শেষ প্রান্তে মোহনার নদী যেখানে সাগরে মেশে সেখানে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে। তাহলে নদী যেখানে এসে কোথায় মিশছে? মোহনাতে। গঙ্গা নদীর মোহনা কোথায়? বঙ্গোপসাগর। তাহলে এই যে মোহনাতে এসে মিশছে সেখানে কিন্তু নদী চওড়া হয়ে ফানেলের আকৃতির সৃষ্টি করে। একে কি বলা হয়? ফাঁড়ি। বিপরীত দিক থেকে আসা প্রবল জোয়ারে নদীর পলিমাটি গঠিত পাড় ভেঙে গিয়ে খাড়ির সৃষ্টি হয়। এছাড়া ভূ আন্দোলন, হিমবাহ সৃষ্টি কিয়ট অংশে খাড়ি গঠিত হয়। খাড়িতে মিষ্টি জল ও লবণাক্ত জলের কিন্তু মেশে। তাই মিষ্টি জল আর লবণাক্ত জল এই দুটি মিলন ঘটে কোথায়? খাড়িতে। এই যে তোমরা ছবি দেখছো, এই অংশগুলো কিন্তু হলো নদীর খাড়ি। মূল যে নদী সেখান থেকে কিন্তু অংশটা ভিতরের দিকে বয়ে গেছে, তাই তো? উদাহরণ কি, সুন্দরবনের নদীগুলোতে খাড়ি রয়েছে এবং খাড়িগুলি মৎস্যজীবীদের কাছে একটি সম্পদ। তাহলে সুন্দরবনে কোন কোন নদী রয়েছে বলো? ভেরি গুড। মাদলা, বিদ্যাধরী, তারপরে রায়মঙ্গল, গোসাবা, পিয়ালি, এই যে নদীগুলি রয়েছে এগুলো কিন্তু সবই সুন্দরবন অঞ্চলের নদী এবং এই নদীগুলোতে কিন্তু খাড়ি লক্ষ্য করা যায়। দেখো এই যে মূল নদী থেকে একটি ছোট অংশ বেরিয়ে গেছে। আচ্ছা, আর কোথায় দেখা যায় খাড়ি? দেখো টেমস, লা প্লাটা নদীর খাড়ি কিন্তু অত্যন্ত চওড়া। সেন্ট লরেন্স নদীর খাড়ি সর্বাধিক বিস্তৃত। তাহলে যদি বলে কোন নদীর আহ, আহ, খাড়ি সব থেকে বেশি বিস্তৃত, তাহলে তোমাদের উত্তর কি হবে? যে সেন্ট লরেন্স নদীর খাড়ি সর্বাধিক বিস্তৃত। আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট 8 নম্বর, বদ্বীপ। বদ্বীপ তোমরা সকলেই জানো কম বেশি, তাই না? ইংরেজি বইয়ের মতো দেখতে হয় বলে এর নামকরণ কি করা হয়েছে? বদ্বীপ। প্রবাহের শেষ প্রান্তে নদী তার প্রবাহের যখন শেষ প্রান্তে একদম মোহনাতে গিয়ে মিশে যাচ্ছে বা সাগরে বা হ্রদে গিয়ে মিশছে, সেখানে নদী বেশ বা নদীর যে বেগ, গতিবেগ, সেই গতিবেগ কিন্তু একদম কমে যাচ্ছে বলে নদীবাহিত যে কাদা, পলি, বালি সেগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়ে মোহনা ভরাট হয়ে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো কিন্তু ভূমিরূপ সৃষ্টি হয়। এটাকেই আমরা কি বলবো? বদ্বীপ। পৃথিবীর অধিকাংশ বড় বড় নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে। তাহলে কি বলছে? যে পৃথিবীর অধিকাংশ যে নদী রয়েছে সেই পৃথিবীর অধিকাংশ নদীতে কিন্তু বদ্বীপের সৃষ্টি হয়েছে। যেমন যদি বলে তোমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি হবে উত্তর? যে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে বদ্বীপ কাকে বলে? যে মোহনার কাছে নদী যখন এসে মেশে তখন সে গতি একদমই হারিয়ে ফেলে এবং সে নদী বাহিত যে কাদা পলি সেগুলো কিন্তু ধীরে ধীরে স্তরে স্তরে সঞ্চিত হয়ে নদী ভরাট করে ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর ব এবং গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে ভূমিরূপ সৃষ্টি করে। তাই একে কি বলা হয়? বদ্বীপ। তোমরা ছবি দেখো, দেখো মূল নদী যখন মোহনায় এসে মিশছে ছোট ছোট কত অসংখ্য
বয়ের মতো দেখতে ভূমিরূপ সৃষ্টি হয়েছে না? এগুলো কিন্তু সবই পলি সঞ্চিত হওয়ার মাধ্যমে, পলি, কাদা ইত্যাদি। আচ্ছা, আর উদাহরণ কি বলবে? যে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আচ্ছা, এরপরে রয়েছে দেখো ডেল্টা। এক্ষুনি বললাম না যে ডেল্টা নামকরণের কারণ, তাই তো? দেখো কিভাবে নামকরণ করা হয়েছে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস নীল নদের মোহনায় তিন কোণাকৃতি নদীর সঞ্চয়জাত ভূমিকে গ্রিক অক্ষর ডেল্টার সঙ্গে তুলনা করেছিলেন এবং একে ডেল্টা নাম দেন, বাংলায় যা বদ্বীপ। তাহলে প্রথম নামকরণ কে করেন? ডেল্টা। যে গ্রিক ঐতিহাসিক, সকলেই আমরা নাম শুনেছি, হেরোডোটাস, তিনি নীল নদের মোহনায় তিন কোণাকৃতি এরকম সঞ্চয়িত ভূমিরূপ দেখতে পান এবং ডেল্টার সাথে কিন্তু তুলনা করেন, যা বাংলায় আমরা কি বলবো? বদ্বীপ। দেখো অসংখ্য বদ্বীপ, চারিপাশেই কিন্তু জল। ঠিক আছে? আচ্ছা স্টুডেন্ট, আজকের আমাদের এই অবধি। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে কি আলোচনা করব বলো তো? যে বিভিন্ন ধরনের বদ্বীপ, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। আমাদের এই পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে কিন্তু অসংখ্য বদ্বীপ রয়েছে, তাই না? তাহলে বদ্বীপ কিভাবে তৈরি হয় বা বদ্বীপের ধরনগুলি কি কি, ঠিক আছে? সুন্দরবন অঞ্চলে এর প্রভাব কতখানি, বা জলবায়ু পরিবর্তনে বদ্বীপের বর্তমান সমস্যা কি কি, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। এরপরে কেবলমাত্র আমি আজকের যে বিষয়টা পড়লাম সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা দেখো তাহলে। দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, মধ্য ও নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কি? বলো। খুব সহজ, প্রধান কাজ কিন্তু হলো সঞ্চয় কাজ, তাই তো? নদীর উচ্চ গতিতে প্রধান কাজ কি? ক্ষয় প্রধান কাজ, এবং বহনও কিন্তু নদী উচ্চ গতিতে করে থাকে, তাই তো? আচ্ছা, এরপরে ২ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, পলল বেজনী দেখতে কেমন? কেমন দেখতে? ভেরি গুড, হাত পাখার মতো দেখতে না? তাই একে কি বলা হয়? পলল পাখা। তাহলে পলল বেজনী দেখতে অনেকটা হাত পাখার মতো, তাই একে কি বলা হয়? পলল পাখা। নাম্বার ৩ দেখো রয়েছে, ঘোড়ার খুরের মতো দেখতে নদীকার যে গঠিত ভূমিরূপের নাম কি? বলো, খুবই সহজ। বাহ, খুব ভালো বলেছো যে আহ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিন্তু হলো ঘোড়ার খুরের মতো দেখতে হ্রদ, তাই তো? আচ্ছা, এরকম হ্রদ আমরা পশ্চিমবঙ্গে কিন্তু লক্ষ্য করতে পারি। বলো তো কোথায় পশ্চিমবঙ্গে এরকম অশ্বক্ষুরাকৃতির হ্রদ রয়েছে? ভেরি গুড, মুর্শিদাবাদের মতিঝিল হচ্ছে এরকম অশ্বক্ষুরাকৃতির হ্রদের উদাহরণ। ৪, এশিয়া তথা ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যা সচরাচর তোমাদের কিন্তু পরীক্ষায় এটা দেয়। ঠিক আছে? এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম হলো কি? ভেরি গুড, মাজুলী দ্বীপ হলো কিন্তু এশিয়া তথা ভারতের বৃহত্তম নদীদ্বীপ। আচ্ছা, এরপরে দেখো রয়েছে নাম্বার ৫, হাওর কি? হাওর কি? প্লাবনভূমি আমরা পড়েছিলাম, তাই না? সেই প্লাবনভূমির মধ্যে বিশালাকৃত অগভীর যে জলাশয় রয়েছে তাকে আমরা কি বলবো? হাওর। তাহলে কি? প্লাবনভূমির মধ্যে যে বিশালাকৃতি অগভীর জলাশয় তাকে আমরা কি বলবো? হাওর। এরপরে ৬ নম্বর রয়েছে দেখো স্টুডেন্ট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? বলো, খুবই সহজ। ভেরি গুড, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্রের যে বদ্বীপ, সেটি কিন্তু পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আচ্ছা, বদ্বীপের এরকম ইংরেজি অক্ষর কার মতো দেখতে বলো তো? ডেল্টার মতো। এবং বাংলা অক্ষর বদ্বীপ বয়ের মতো দেখতে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? এটি কিন্তু পরীক্ষায় ৩ নম্বরের জন্য আসতে পারে। তাহলে মূল নদী যখন এঁকে বেঁকে চলে, তখন কিন্তু নদীর এক পারে কি হয়? পার্শ্বক্ষয় হয়,
আরেক পারে সঞ্চয় কাজ হয়। এভাবে চলতে চলতে নদী যখন মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে সোজা পথে চলতে থাকে এবং যে হ্রদ হিসেবে বাকি অংশটা থেকে যায় সেটি কিন্তু হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ, তাই তো? আচ্ছা, নাম্বার ৮ কি? প্লাবন ভূমি কাকে বলে? প্লাবন ভূমি নদীর কোন কাজের ফলে দেখা যায় আগে বলো তো? মধ্য ও নিম্ন গতিতে সঞ্চয় কাজের ফলে। প্লাবন ভূমি কি বলো? ভেরি গুড। যে নদীগর্ভ কিন্তু সঞ্চয় কাজের ফলে অগভীর হয়ে যায়, তাই না? এবং অগভীর হওয়ার ফলে নদীর যে জল সেটি কিন্তু তার দুই পাড় ছাপিয়ে কিন্তু বন্যার সৃষ্টি হয়। এবং এই যে পলি বালি এগুলো কিন্তু এই বন্যা জলের সাথে তার আশেপাশে অঞ্চলে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? প্লাবন ভূমি। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে নদীর যে বদ্বীপ পড়লাম সেই বদ্বীপের বিভিন্ন ধরন বা বদ্বীপ গঠনের কি কি অনুকূল পরিবেশ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ক্লাস।